বর্তমানে যে উপদেষ্টা আছে এখানে যে 17-18 জন 19 জন 20 জন যারা আছেন, আসলে তাদের মধ্যে 2-3 জন ছাড়া বাকি উপদেষ্টা যারা আছেন তাদের কোনো সেফ এক্সিটেরও প্রয়োজন নেই, নিরাপত্তারও প্রয়োজন নেই। তো সেফ এক্সিটের প্রয়োজন আছে কাদের জানেন? ওই যে এনসিপির যে গুন্ডাগুলো আছে যারা জ্বালাও পোড়াও ভাঙচুর ধ্বংস করছিল, ওদের সেফ এক্সিটের প্রয়োজন আছে, বাকিদের সেফ এক্সিটের প্রয়োজন। আর যে 3 দেশ ছাড়া উপদেষ্টাদের কোথাও নিরাপদ নয়, সেটা কেন বললাম জানেন? সেটা বলছে এই কারণেই যে পৃথিবীর যেই দেশেই তারা যান, প্রথমত গেলে হয়তো 2-4 দিন 5 দিন হয়তো ঘর বাড়ি থেকে বেরোয়া একটু টাফ হয়ে যাবে, কেউ দেখলে হয়তো গালি দিবে, মাবুন্তিলা গালি দিবে, কেউ হয়তো ডিম একটা মারতে পারে, এর চেয়ে বেশি কিন্তু কিছু কেউ করতে পারবে না, অন্তত ওনারা যেখানে যাবে না। আর 3টা দেশের মধ্যে যেখানে গেলে ওনাদের কেউ কিছু বলবে না, সেটা প্রথম হচ্ছে পাকিস্তান, ওখানে গেলে ওনাদের কেউ বাদশাহী হালে থাকে। দ্বিতীয়, কারণ ওর পয়সাতেই কিন্তু ওর মাধ্যমে পয়সা আসছিল বাংলাদেশে এই আন্দোলন চায় করতে। আরেকটা হচ্ছে কাতার। কাতার হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে শয়তান দেশ, পৃথিবীর যত গুন্ডা পান্ডা চোর বাটপা সব কাতারে যায় আশ্রয় নেয়, সবাই তিনি আশ্রয় দেন, সবাই অফিস খোলেন, ওখানে কেউ কিছু বলে না। আর আরব দেশ তো এখানে অবশ্য যারা আছে তারা কিছু করার নেই, কারণ আরবদের লাচি গুতা খাই আবার দেশে ফিরে আসতে হবে এই জন্য। এই 3টা দেশ একদম নিরাপদ, মিডল ইস্টের অন্যান্য দেশগুলো হয়তো নিরাপদ, বাকি জানি না। এখন কাদের সেফ এক্সিটের প্রয়োজন? আমি আপনাদের 16 জনের নাম বলছি, প্লিজ, যেহেতু নামগুলো সবগুলো আমার মুখস্থ নাই এবং কোন দেশের নাগরিক এটা বিশাল ব্যাপার, তাই আমি আমার মোবাইল থেকে দেখে আপনাদেরকে এক এক করে নাম বলছি। তো সেখানে প্রথম হচ্ছে যে প্রধান ইউনুস কবি, উনি যতটুকু জানতে পেরেছি উনি আমেরিকার নাগরিক, তবে অনেকে বলেন যে উনি আমেরিকার নাগরিকের সাথে জাপান, ইতালি এবং ফ্রান্সেরও নাগরিক। তবে ফ্রান্সের বিষয়টা আমি কিছুটা জানি যে ফ্রান্সের উনি নাগরিক নয়, আসলে ওনার ফ্রান্সের পার্মানেন্ট রেসিডেন্স কার্ড আছে, তার মানে অ্যাজ ইফ নাগরিকের মতোই রেসিডেন্স কার্ড আছে, তবে সেটা কোন দেশের পাসপোর্টের উপরে সেটা জানি না, তবে আছে এটুকু জানি। এরপর হচ্ছে আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, ব্রিটিশ নাগরিক। 3 নম্বর হচ্ছে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফুস সিদ্দিকী, সুইস নাগরিক। 4 নম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, মার্কিন নাগরিক, বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদার, অর্থ মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান নাগরিক, অস্ট্রেলীয়। 6 নম্বর সুফিউর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদার, পররাষ্ট্র মন্ত্রণালয়, সুইস নাগরিক। 7 নম্বর শেখ মইনুদ্দিন সেতু মন্ত্রণালয়ে আছেন, মার্কিন নাগরিক। 8 নম্বর ফয়েজ আহমেদ তাইয়েব, উনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আছেন, ডাচ নাগরিক। আশিক চৌধুরী, প্রতিমন্ত্রী বিনিয়োগ উন্নয়ন, যাকে আবার আমরা এই ফিডার বেবি বলি, উনিও ব্রিটিশ নাগরিক। আলী রিয়াজ, সবাই চিনেন, বাটপার, মার্কিন নাগরিক। তারপর আছে বদির আলম মজুমদার, সংস্কার কমিশন, মার্কিন নাগরিক। কামাল আহমেদ, গণমাধ্যম ও সংস্কার কমিশন, উনি ব্রিটিশ নাগরিক। মোস্তফা হোসেন খান, দুর্নীতি দমন কমিশন, ব্রিটিশ নাগরিক। মনির হায়দার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আবার হচ্ছেন যে মুশফিক ফজল আনসারী, সিনিয়র সচিব মর্যাদার, বাংলাদেশের মেক্সিকোর রাষ্ট্রদূত, উনি হচ্ছেন যে মার্কিন নাগরিক। এবং সাজিব এম খায়রুল ইসলাম, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত যুগ্ম সচিব মর্যাদার, মার্কিন নাগরিক। এনারা এই 16 জনের নাম আমি আপনাদেরকে বললাম। এর বাইরে আর যারা আছে তাদের সবাই সম্ভবত বাংলাদেশি পাসপোর্ট আছে, আসিফ নজরুল স্যার, অমুক তমুক, আরো অনেক আছে। আর এনসিপি তো সবগুলারই বাংলাদেশি পাসপোর্টধারী। তাহলে এখন কত হচ্ছে, যেই 16 জনের নাম বললাম, ওনারা সেফ এক্সিট কার কাছ থেকে চাইবেন এবং কেন চাইবেন? সর্বপ্রথম কথা, আমার প্রশ্নটা প্লিজ একটু শুনেন, যে কার কাছে চাইবেন। এখন আজকের জনকণ্ঠে একটা নিউজ যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার কাছে সেফ এক্সিট চেয়েছেন, জনকণ্ঠ নিউজ করেছে। তো নিউজের সবাই কাট কপিটা দিয়েছেন, বাকি অংশ দেখেন, সেখানে একটা এই যে আমার মতন যারা আওয়ামী লীগ সমর্থক বা এরা বলা বলি করতেছে 5 জন শেখ হাসিনার কাছে, মনে হয় যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এনাদেরকে বলেছেন, এই বুদ্ধিজীবীদেরকে, যে অমুক অমুক আমার কাছে সেফ এক্সিট চাচ্ছে। এখন ভাই অনেকের আজকের আমার এই ভিডিওর এই কথাগুলো অনেকের হয়তো বিরক্ত লাগতে পারে, যে আমি কেন কথাগুলো অনেক কথা হয়তো আওয়ামী লীগ বিরোধী হয়ে যাচ্ছে কিনা, এই জন্য বিরক্তি লাগতে পারে। কিন্তু বিরক্তি নেই, যেটা বাস্তব সেটা একটু শুনুন, মানে এটা শুনলে বা এটা বুঝলে আমাদের জন্য ভালো। অত তার যা হোক, আওয়ামী লীগ যারা সমর্থন করে, যারা মনে করেন যে শেখ হাসিনাই আমাদের নেত্রী, ওনার পর আর কেউ নেই, তারাই শুনুন, ভালো হবে। বা শেখ হাসিনা কি কাউকে বলেছেন ফোন করে, যে ইয়েতে আছে না হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, অনেক গ্রুপে তো আমাদের নেত্রী ফোন দেন, উনি কি বলেছেন যে 5 উপদেষ্টা আমার কাছে সেফ এক্সিট চাইছেন? না, কেউ চাননি। বরঞ্চ কিছু কিছু ছেলে পেলেদেরকে ওই আয়না যাদের সাথে চেয়েছে, এটা ঠিক আছে বাস্তব, আর তারা বাংলাদেশে থাকতে হতো। সুতরাং 6 মাস পরেও যদি আওয়ামী লীগ মাজা তুলে দাঁড়ায় যায়, তখন তো সবার খবর আছে, এটা তারা জানে, সুতরাং ক্ষমা প্রার্থনা করছে, ভুল বুঝছে, ক্ষমা প্রার্থনা, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু এই যে উপদেষ্টাদের সেফ এক্সিট সবাই লিখতেছেন, বলতেছেন আরে সেফ এক্সিট দিতে হবে, সেফ এক্সিট কি আপনারা জিজ্ঞাসা? এই যে 16 জনের কথা বললাম, সব ব্রিটিশ, আমেরিকান, মেক্সিকান পাসপোর্টধারী, তারা আপনারা জিজ্ঞাসিতেও হবে না, কারণ তাদের ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কোনো গভর্নমেন্টের নেই। যে গভর্নমেন্ট, জাহান্নাম গভর্নমেন্ট। আপনি বলতে পারেন যে কিভাবে ভাই, এক্সাম্পল, আমি একবার এক্সাম্পল দিলাম,
যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ক্ষমতা ছাড়েনি, ধরেন কালকে ভোরে উনি 10টার দিকে ফ্লাইটে আসতেছেন, কোথায়? ঢাকা শহরে। আর্মি, বিডিআর, পুলিশ সব এক হয়ে গেলেন যে ওকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেই কোথায় আনবো? ঢাকাতে, আবার ক্ষমতায় বসাবো। ওনারা এই 16 জনের একজনের, এই 16 জন যে যেই দেশের নাগরিক, সে সেম সেই দেশের এম্বাসিতে উঠে যাবে। এম্বাসির দায়িত্ব তখন তার দেশের নাগরিককে বাঁচানো। এক্সাম্পল দিয়ে একটু বুঝাই দিই, তাহলে মনে আরো ভালো বুঝবে। এক্সাম্পল, আমি ফ্রেঞ্চ সিটিজেন। আমাকে যদি বাংলাদেশে ধরা হয় বা ধরার হয়, আমি তখন ফ্রেঞ্চ এম্বাসির কাছে বলবো যে আমি তোমার দেশের নাগরিক, সুতরাং আমাকে এরা বাধাগ্রস্ত করছে, এই কি করবা? আমার ফ্রেঞ্চ দেশের এম্বাসি যে তখন বলবো যে না, ওকে ছেড়ে দাও, তোমাদের যদি কোনো কনভিকশন থাকে ওটা বলো, আমরা আমার দেশের আইনি বিচার করি, এটা রুল। এখন আপনাদের মনে যাওয়া ধরো ভাই এটা কি বললেন, এটা কি মস্কারির কথা বললেন? এই রুলটা কি এইবার আপনারা বুঝাই। এখন দেখেন, আপনাদের মনে আছে যে 2016 সালে ফ্রান্সে একটা ব্যাপক ম্যাসাকার হয়েছিল, এক মুসলিম সন্ত্রাসী, উনি ফ্রান্সে একটা নাইট ক্লাবে গুলি চালাইয়া 160 জনকে হত্যা করেছিল। আবেদ, আব্দুস সালাম আল আবেদ, সে অরিজিনালি ফ্রেঞ্চ সিটিজেন, সে দ্বিতীয় সিটিজেনশিপ ছিল তার বেলজিয়ামের, এবং তিনি অরিজিনাল মরক্কো বা আলজেরিয়ান, মানে তার পূর্বপুরুষ সেই দেশে ছিল। সেই হত্যাকাণ্ড ঘটিয়ে চলে গেছে, তারে 1 মাস পরে সিরিয়াতে আটকাইছে কারা? আমেরিকান সোলজাররা আটকাইলো। সুতরাং আটকানোর পর তার কাছে বেলজিয়ামের পাসপোর্টটা বেলজিয়াম পাঠাইছে। তখন ফ্রেঞ্চ গভর্নমেন্ট বলছেন না, এই কাম তো আপনারা করতে পারবেন না, এই লোক আমার কাছে ফেরত দেন, এখন আমার দেশের আইনে বিচার হবে। তখন বেলজিয়াম বললো যে না, আমার এখান দিয়ে তো অবৈধভাবে কিছু করে গেছে, সুতরাং না। তখন ফ্রেঞ্চ গভর্নমেন্ট না, ফার্স্ট ন্যাশনালিটি ফ্রান্স, তাকে এখানে পাঠান, এখানে আমরা বিচার করবো। ফ্রান্সে বিচার হচ্ছে, জেলে আছে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা যে ইউরোপ আমেরিকা। এটাও বাদ দেন, বুঝলেন না। দ্বিতীয় আরেকটা প্রমাণ দিই আপনাদের। 2022 বা 23 সালে এক আমেরিকান হয়েছিল, যিনি কিনা আপনার যে জো বাইডেনের সহকারী বন্ধু, বিশাল হেরাম জাহাজের কচ্ছপ বলে বাংলাদেশে আপনার গেছিল, বিএনপির সাথে আপনার সাংবাদিক সম্মেলন অনেক কিছু করছিল। এরপরে কি হলো, ওনারা ধৈরা আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, ধৈরা কোথায় নিয়ে গেল? জেলে নিয়ে গেল। 3 দিনের দিন ওনাকে হুইল চেয়ারে বসাইয়া বিমানে করে ডিপুট করতে পারছে, চলে আসছে কোথায়? আমেরিকায়। এখন আমেরিকায় কেউ কি খোঁজ নিয়ে দেখছেন ওখানে বিচার হয়েছে না হয়েছে? এটা কেউ খোঁজ যায় না। তাহলে এবার বুঝেন, তাহলে এই 16 জন, এই 16 জনকে আপনি যখনই ধরতে যাবেন তখনই এম্বাসি গুলো মাথা কামাবে। আর আমরা যেহেতু বলি যে ডিপ স্টেট বলি না, যে আমেরিকার 16 জন আগে বাঁচাবে দেবেন, ওই বাকি যে লাউয়া ফাউয়া সার্জিস আছে ওদের বাঁচাবেন, কিন্তু এই 16টাকে তো বাঁচাই হলাম, কারণ এদের কারণেই তো না। সুতরাং এরা কারো কাছে সেফ এক্সিট চায় নাই বা চাইব না, তবে এরা সেফ এক্সিট, এরা অন্য কিছু চাইছে, বিজনেস, সেফ প্রপার্টি। তার কারণ হচ্ছে যে এই যে গ্রামীণ ব্যাংক সহ অনেক কিছু আছে না, বা অনেকের অনেক ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি দুয়ার আছে না, আত্মীয় স্বজন আছে না, এরা হয়তো এইটা বলতে পারেন যে ভাই আমরা চলে গেল যাতে আমাদের এগুলো সঠিকভাবে থাকে, এই ব্যাপারে ব্যবস্থা নিতে। এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কার কাছে বলবেন ওনারা? এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা বলবেন যেই সরকার আসবেন, কোথায় আসবেন? ক্ষমতায় আসবেন। এখন আপনার একটা কথা, আপনার যে সরকার ক্ষমতায় আসবেন, এখন ওনারা সবাই জানে যে ওনারা নির্বাচন যেন তেন ভাবে একটা তাহলে বিএনপির ক্ষমতা দিয়ে চলে যাবে, আওয়ামী লীগের তো ক্ষমতা দিবে না। আর আওয়ামী লীগ যদি ক্ষমতা পায়ও, আওয়ামী লীগের ধরেন দিল, তাহলে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন হয়ে যেতে পারে, একদম যে হবে না এটার কোনো গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারবো না। আপনার 2008 সালের নির্বাচন মনে আছে তো? 2008 সালের নির্বাচন সমস্ত কিছু বৈধ ছিল। সেনাবাহিনী চাইতে পারে যে সেফ জোন, যে আমরা যা করেছি বা যা করছি এগুলোর জন্য প্লিজ আপনারা আমাদেরকে দোষারোপ করেন না, এটা আমরা ওই সময় করেছি, এটার জন্য ক্ষমা প্রার্থনা সেনাবাহিনী করতে পারে। এই হচ্ছে যে মূল কাহিনী। তাইলে আপনারা এই যে সেফ এক্সিট, অমুক সেফ এক্সিট চাচ্ছে, অমুক 5 জন সেফ এক্সিটের ঘোষণা দিচ্ছে, অমুক 5 জন আমাদেরকে না কেউ আপনাদের কাছ থেকে সেফ এক্সিট চায় না, বা কারো কাছ থেকে চায়নি 16 জন। তবে কি হবে জানেন? সেফ এক্সিট আসিফ নজরুল চাইবে কেন? সে তো যখন বুঝলো যে বিপদ ঘনায় আসছে, তারা তো 3 দিন আগেই পালায় যায়। 2024 5 আগস্ট মনে আছে। এই কিভাবে পুরো থুতু মারলে নিজের গায়ে পড়ে, সেটা আপনাদেরকে আরেকটা বাস্তব প্রমাণ দিই, একটু ধরে রাখেন। যে বারবার সেফ এক্সিট বলতেছেন, সেটা হচ্ছে যে আমাদের আছে না, কি বলেন, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামে আছেন, আওয়ামী লীগের, নামটা ভুলে গেলাম, মনে নেই, বুড়ো হয়ে গেছি, বা ডায়াবেটিস আছে, ভুলে গেছি ওনার নাম, কি জানি নাম। আচ্ছা, ওনাকে কিন্তু ধরছিল, সেটা ছবি ভিডিও ফুটেজ সহ আছে। ধরার 5 দিনের মাথায় উনি আবার দেশ ত্যাগ করেছিলেন। উনি দেশ ত্যাগ করেছিলেন বেলজিয়াম পাসপোর্ট দিয়ে। কে ধরছে? দেশ ত্যাগ করছেন বেলজিয়াম পাসপোর্ট দিয়ে। যেদিন উনি দেখাচ্ছেন না সবার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে, তাহলে উনি বেরোলেন কেমনি? পাসপোর্ট বেলজিয়াম। 5 আগস্টের আগেও তো অনেকে বেড়ে গেছেন না? ভিডিও কনফারেন্সে কলগুলো শুনছেন না? যে কেউ এমনও বলতেছেন যে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টকেও বলতেছেন যে একটু ফোন দিয়া এসআই সাহেবরা বলেন, গর্দগুলা বের হয়েছে না? ওরা কি সেফ এক্সিট চাইছিল কারো কাছে? না, সবাই বেড়ে গেছে, একজনও নাই, সব বেড়ে গেছে। তাহলে আপনারা কিভাবে মনে করেন যে এখন যারা এই যে ক্ষমতা চালাচ্ছে তারা আপনাদের কাছে বা বিএনপির কাছে, জামাতের কাছে সেফ এক্সিট না? তারা যদি দেখে যে তাদের অবস্থান খারাপ, তারা সটকে পড়বে। এবং ডুয়েল সিটিজেনশিপ, 16 জনের ডুয়েল সিটিজেনশিপ আছে,
এই ডুয়াল সিটিজেনশিপ যাদের আছে তাদের এটা থাকা অবৈধ কিছু নয়, থাকতেই পারে, শুধু তাদের নিরাপত্তার তো জায়গাই আছে, সেফ এক্সিটের জায়গা তাদের আছে। যাদের সিটিজেনশিপ বাংলাদেশি, অন্য কোনো দেশের নাই, তাদের ঠেকাবেন কিভাবে? আর ওই যে আমি বললাম যে 3 দেশ ছাড়া বাকি দেশগুলোতে নিরাপদ না, আসলে নিরাপদ না সেটাও কতদিন জানেন? হয়তো সর্বোচ্চ 1 মাস, 1.5 মাস, 2 মাস, এর বাইরে কিছুই না ভাই। কেন বলতেছি সেটাও বুঝাই দিই আপনাকে। 75 সালের 15 আগস্ট 1975 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা ছিলেন, জীবিত যারা ছিলেন, সবাই তো বিভিন্ন ভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ওরা এখনো আছে না অনেকে জীবিত, ওদের কাউরি কি আপনারা একটা ফুলের টোকা দিতে পারছেন? পারেন নাই। তো এখন এরা বেড়ে গেলে আপনাদের 6 মাস ডিম পর্যন্ত মারবেন, এখানে কেউ কাউকে থাবড়ায় না, কিলায় না, ঘুষায় না। তার কারণে সবাই যার যার চিন্তা করে, যেহেতু সিভিলাইজ কান্ট্রিতে থাকে ওগুলো হয় না। তা নাহলে বহু আগেই আপনারা পারলে পিনাকিরে পিটাই দিতে পারতেন, ঠিক আছে না? এই যে লন্ডনে এখন তো 5 জন মিনিস্টার আছে, ওই বিএনপির কেউ যে মিনিস্টারদের মারছে নাকি আপনাদের হেডাম খুব বেশি? না না না, বা আপনাদের হেডাম খুব বেশি, তারা এখানে মারান তো দিয়ে কেউ মারবে না, কেউ তার নিজের ভাষায় আঙ্গুল দেয় দিয়া কে যাবে কে না যাবে যদি আটকাইতে পারে, সেটা হচ্ছে এয়ারপোর্টে হয়তো আটকাইতে পারেন, যদি তাও যদি মনে করেন যে ওদের আটকাবে, পাবলিক আটকাবে এয়ারপোর্টে, আর তা না হলে না। ওদের এখন মূল ধান্দা যেটা সেফ বিজনেস, বিজনেস, ঘর বাড়ি। কারণ হচ্ছে যে ওনারা যখন চলে যাবে, ইউনুস কাকার কোনো কিছুই তো থাকবে না। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ টেলিকম থেকে শুরু করে যত গ্রামীণ আছে, কিছু কি থাকবে? অন্য যাদের যা আছে এগুলোর কি কিছু থাকবে? আর বাকি যাদের নাই, আরো এত বেশি টাকা আমেরিকা ইউরোপে পাঠায় রাখছে, তো ওই টাকা দিয়ে ওনারা এখান থেকে রেসিডেন্স পারমিট কেনার মতন ক্ষমতা আছে। হয়তো অনেকে অলরেডি 1 বছর টাইম, হয়তো অনেকে গোল্ডেন ভিসা, মিসা, সৌদি, দুবাই, উমুক তুমুক সব জায়গায় তো পয়সা দিয়ে করেও ফেলতে পারে। কারণ 6 মাস থেকে 8 মাস, 1 বছরের মতো পয়সা হইলে ভাই বাঘের চোখও পৃথিবীর সব দেশে পাওয়া যায়, সেটাই করতে পারে। সুতরাং এই হচ্ছে যে মূল থিওরি। সুতরাং প্লিজ, ওই যে সেফ এক্সিট চাইছে অমুক, সেফ এক্সিট চাইছে তমুক, এদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য সরকার না না না, কেউ কারো থেকে সেফ এক্সিট চায় না। কারণ এই মুহূর্তে যারা আছে সবাই যেটাই আছে, ওদের একটা পশম ছিঁড়ার ক্ষমতাও বাংলাদেশের গভর্নমেন্টের কারোই নেই। এবার যেই গভর্নমেন্টই আসবে আসুক, যেই গভর্নমেন্টই আসবে আসুক। আর একটা জিনিস আরো ভালো করে বুঝেন, হ্যাঁ, আমাদের সজীব ওয়াজেদ জয় আমার পাসপোর্ট বাতিল করার পরে কি করছে? উনি আমেরিকান পাসপোর্ট নিয়ে নিয়েছে, এমনি রেসিডেন্সিয়াল পাসপোর্ট নিয়ে নিয়েছে। পুতুলেরও পাসপোর্ট আছে, আমাদের রেহানা আপারও পাসপোর্ট আছে, টিউলিপ সিদ্দিকেরও পাসপোর্ট আছে, সবার পাসপোর্ট আছে, সবার বিদেশি পাসপোর্ট আছে। এনারা কি এখন পৃথিবীর কোনো দেশে যাইতে হলে বা ইয়ে করতে হলে সেভেন বাংলাদেশ থেকে ইউনিট সরকার থেকে চাইতে হবে? হবে না। এটা হচ্ছে যে মূল কাহিনী। সুতরাং এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ না করে কিভাবে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই জুলুমের হাত থেকে বাঙালিকে বাঁচাতে পারবো, সেটাই হচ্ছে যে আমাদের মূল টার্গেট। যে তার যে বাহিনী আছে বাংলাদেশে, যাদের 5ই আগস্টের পরে যারা আত্মপ্রকাশ, আমাদের স্বাধীনতার যে আদর ঘর, যেখান থেকে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রাম করেছেন, যেখান থেকে তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, যেখান থেকে স্বাধীনতা তিনি ঘোষণা করেছেন, যেটা আমাদের বাংলাদেশের স্বাধিকার থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ, যেটা ইতিহাস 32 নম্বর, সেখানে আপনি স্লোগান শুনেছেন, তারেক ভাই কথা দিলাম 32 নম্বর দখল নিলাম। তো এই তো তারেকের এই গোষ্ঠী তো 5ই আগস্টে আগুন দিয়েছিল, পরবর্তী ভাঙচুর করেছে, এবং আপনি দেখেছেন 15ই আগস্ট এখন নির্লজ্জের মতো তার স্লোগান দিয়ে বলেছে যে কথা দিলাম দখল নিলাম। এরপরে প্রতিহিংসা কোন পর্যায়ে যেতে পারে, এরপরে কি আমাদের কোনো বিশ্লেষণে? আচ্ছা, তো সেই জায়গাটিতে উনি এতদিন আওয়ামী লীগের অন্যরা বলেছেন বা তারেক রহমান বিভিন্ন তিনি আমি দেখলাম তিনি বিচারের কথা বললেন, আইনের কথা বললেন, তিনি তো একবারও বললেন না যে 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, সেই বিচারও হওয়া দরকার। সেই বিচার থেকে কিভাবে তিনি বেআইনি ভাবে, যেখানে আইনের দ্বারা তিনি, কোর্টের দ্বারা তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেখানে সকল মানে আইন কানুন উপেক্ষা করে তিনি কিভাবে মুক্ত হলেন? একজন ফেরারি আসামি, আমি জানি না, আমি লয়ার না, কিন্তু আমি যতটুকু জেনেছি আইনের ইতিহাস থেকে যত জেনেছি, এইভাবে ফেরারি আসামি কখনো মুক্ত হতে পারে এটা পৃথিবীর কোনো জায়গায় আছে কিনা আমি জানি না, তিনি হয়েছেন। এবং শুধু তাই নয়, যে শাহেক আব্দুর রহমান যে জঙ্গিবাদের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়েছিল হাওয়া ভবন থেকে, সেই কথা তো তিনি বললেন না। তিনি তো আহসানুল্লাহ মাস্টার, সে যে খোয়াব ভবন, যেখান থেকে সে গিয়াসুদ্দিন আল মামুন তার পার্টনার, যেখান থেকে আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল, যে নির্দেশনা দিয়ে, সেই কথা তো তিনি একবারও বলেন না। প্রতিহিংসা তিনি বললেন কি? তিনি বললেন যে আমার স্মৃতি, আমি দেখেন আমি জানি না, যারা চাকরিজীবী মানুষ, যারা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় চাকরি করে, তাদের বিভিন্ন জায়গায় তাদের থাকতে হয়, কোয়ার্টারে থাকতে হয়, আবাসস্থলে থাকতে হয়, এবং অনেক স্মৃতি থাকে। কোনো জায়গায় প্রাইমারি স্কুলে, কোনো জায়গায় জন্ম হয়, কোনো জায়গায় প্রাইমারি স্কুল করে, কোনো জায়গায় অনেক বন্ধু বান্ধব ছড়িয়ে ছিটে থাকে। তো চাকরি জীবনে এরকম স্মৃতিময় অনেক বাড়ি আছে,
সেখানে আপনি ক্যান্টনমেন্টের ভিতরে আপনি রাজনীতি করবেন, আপনি ক্যান্টনমেন্টে থেকে কেন? আপনি স্বইচ্ছায় বাড়ি ছেড়ে দেওয়া উচিত ছিল। এখানে আপনি তো সরকারি আবাসন, সেই স্মৃতি তো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এই ধরনের স্মৃতি বিভিন্ন জায়গায় আছে, জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় আছে, সেই কথা বলছেন। তিনি তার কথা 17 বছরের কথা তিনি চাপিয়ে দিলেন আবেগ দিয়ে। কোনো সাংবাদিক দেখলাম তারা চোখের পানি পড়ে গেল। কিন্তু তারেক রহমানকে কি আওয়ামী লীগ দেশ ছাড়া করেছিল? না তিনি মুচলেখা দিয়ে দেশের বাইরে গিয়েছিলেন 111 ক্ষমতা, তারও 2 বছর পরে আওয়ামী লীগ দেশ মানে জনগণের রায়ে সরকার গঠন করেছে। কোকোকে কি আওয়ামী লীগ মালয়েশিয়া পাঠিয়েছিল? কোকো তো সেই সময় তিনি গেছেন নিজের ইচ্ছে করেছেন, এটার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হলো। তাই কাজে এই ধরনের কল্প কাহিনী কতটুকু, আপনি যেটা বললেন যে বিদ্বেষ নেওয়ার যে ক্ষেত্র তৈরি করার জন্য তিনি যে কথাগুলো বলেছেন, এগুলো ভবিষ্যতে এই বিদ্বেষটা কোন জায়গায় যাবে সেটা এখন থেকে আমরা উপলব্ধি করতে পারছি। যদিও তার সেই মনোবাসনা পূর্ণ হবে মনে হয় না। তিনি জনগণের উপর ছেড়ে দিয়েছেন, জনগণ কি প্রস্তুতি নিয়ে আছে আমার মনে হয় না তিনি থ্যামস নদীর পাড়ে বসে সেটা উপলব্ধি করতে পারছেন। ধন্যবাদ। আবার আসবো। মোহাম্মদ চৌধুরী একটি কথা শুনলেন যে জনগণের উপরে ছেড়ে দেওয়া এবং কি হবে সেটি। তারেক রহমান যে কথাটি বললেন, তিনি নির্বাচনের সময় দেশে থাকেন, প্রার্থী হবেন এবং তার প্রধানমন্ত্রী হওয়ার যে ইচ্ছা বাসনা সেটিও আছে। এখন গত রাত্রে আমি নিজে আমার চ্যানেলটিতে আরেকটি বার্তা আমি দিয়েছি, যেটি পেয়েছি যে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী এবং এখন পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন, তারেক রহমানের আগেই হয়তো শেখ হাসিনা দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, আসতে পারেন এবং নেতা কর্মীদের সেই প্রস্তুতি আছে, যে প্রস্তুতি কিন্তু ইন্ধন খালেদ মাহমুদ চৌধুরীর পক্ষেও আসলো। আপনি কি মনে করছেন যে শেখ হাসিনার ফেরার, দেশে ফেরার যে অবস্থা সেটি কেমন হতে পারে? তাকে লোক দিবেন নাকি শেখ হাসিনা নিজেই আসবেন? আপনার পর্যবেক্ষণ কি? না, প্রথম কথা বলি যে আমি যখন গোপালগঞ্জের ঘটনাটি ঘটে, যে নৃশংস অত্যাচারের ঘটনা ঘটছিল, এবং সেই সময় কিন্তু শেখ হাসিনা আমি জানি খুব বিচলিত হয়ে পড়েছিল। তিনি চেয়েছিলেন ভারত থেকে ছুটে চলে যেতে গোপালগঞ্জে। তাকে অন্যরাও তারা নানা রকম পরবর্তীকালে আরো অনেক কিছু মানুষ তাকে পরামর্শ দিয়েছেন, এটা উপযুক্ত সময় নয়। তিনি কিন্তু মনে প্রাণে চান ফিরে যেতে। এখন সময় কখন কিভাবে ফিরবেন এই সিদ্ধান্তটা তার বা তার দলের করেনি, বা তিনি যেসব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারাও এমন কিছু সিদ্ধান্তের কথা আমাদের জানাননি। কিন্তু নিশ্চিতভাবে তিনি তো দেশে ফিরেই 75 থেকে পর থাকার পরে 81 সালে ফিরে গিয়ে রাজনীতি শুরু করে তিনি ক্ষমতায় এসেছিলেন। এবং এটা জানি যে বাংলাদেশের আওয়ামী লীগের কথা যে যাই বলুক, নিশ্চিহ্ন করে দেওয়ার কথা হচ্ছে মানে আওয়ামী লীগ আছে, এই আওয়ামী লীগের এখনো আছে, মানুষের মধ্যে আছে, এবং সেখানে শেখ হাসিনা ফিরতেই পারেন। কিন্তু ফেরার মতো পরিবেশ পরিস্থিতি আছে কিনা এ ব্যাপারে আমি অতটা নিশ্চিত নই, বলতে পারবো না। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে, আগের প্রসঙ্গে ফিরে আসি, সেটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে তারেক রহমানের কথা থেকে স্পষ্ট যে তিনি খুব একটা নিশ্চিত নন যে তিনি নিজে ফিরবেন কিনা। তার তো ফেরার কোনো, শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না ঠিক আছে, আপনি তো এখন সুবর্ণ সুযোগ, আপনার সামনে আওয়ামী লীগ নেই, কেউ নেই, আপনার বন্ধু ইউনূস আছেন, আপনার পার্টি আছে, আপনি এখন সময় নিচ্ছেন কেন ফিরবেন? আপনার তো কালই চলে যাওয়া উচিত ছিল, কেউ তো আপনাকে আটকাচ্ছে না। শেখ হাসিনাকে আটকানোর মতো বহু লোক আছে, কিন্তু আপনাকে তো আটকানোর মতো কেউ নেই যদি বাংলাদেশের মানুষ আপনার পক্ষে থাকে। উনি বাংলাদেশের মানুষের হাতে ছেড়ে দিয়েছেন মানে নিশ্চিত নন যে বাংলাদেশের মানুষ তাকে ফিরিয়ে আনছেন কি আনছেন না। আমার যেটা মনে হয় যে প্রথমত যে মৌলিক প্রশ্ন, এই প্রশ্নগুলো অবাক, এই প্রশ্নের থেকে সব থেকে বড় গুরুতর প্রশ্ন যেটা, আদৌ মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে বৈঠক, দুটি বিদেশি চ্যানেলকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন তাকে মানুষ চায় 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর। এইরকম তাকে নাকি মানুষ কিভাবে মানুষ চায় তার মাপকাঠি কি কেউ জানে না, তিনি মনে করেছেন, তাকে খবর দেওয়া হয়েছে যেন মানুষ নাকি চাইছে। যে মানুষ চাইছে 50 বছর, আর খালিদ ভাই তো ভালো করেই জানেন যে তিনি সরকারি পদ থেকে অবসরই দিচ্ছিলেন, যে কারণে বিবাদ শুরু। সেই অবসরে সরকারি চাকরি থেকে যিনি অবসর নেন না, তিনি প্রধানমন্ত্রী সুলভ একটা পদে থেকে সহজে ছেড়ে দেবেন এবং তারেক রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন, এটা যারা ভাবছেন তার পর্যন্ত থেকে যাওয়ার চেষ্টা করবেন। আগেও অতীতে বাংলাদেশে যতগুলো কেয়ারটেকার সরকার হয়েছিল, সেই সরকারগুলো মানুষের বা শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বের আন্দোলনের ফলে তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছে, এমনি এমনি নির্বাচন দেন। এক্ষেত্রে নির্বাচনের জন্য যে গ্রাউন্ড রিয়েলিটি যেটা প্রয়োজন, সেই ধরনের যে গণবিক্ষোভ, বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত ভাবে কিছু বিক্ষোভ হচ্ছে, কিন্তু একটা সুসংগঠিত ভাবে যে বিক্ষোভ যেটা হওয়া দরকার, যেটা সরকারের উপর চাপ তৈরি করা, সেই ধরনের কিন্তু আমরা দূর থেকে এখনো দেখছি না। যেটা হবে না তাও আমি মনে করি না, হয়তো হবে একদিন, হয়তো বিএনপি ময়দানে নামবে নির্বাচনের দাবি। এখন তারা বিশ্বাস করছেন নির্বাচন হবে, কেন বিশ্বাস করছেন আমি জানি না। বিএনপির নেতা হুইপ জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বলেছেন ইউনূসের বক্তব্যে আমরা হতাশ। তারেক রহমান যার উপর ভরসা